মির্জা এই নামটা অনেকের কাছে ভালোবাসার নাম, আবার অনেকের কাছে ঘৃণা। রুদ্র ছোটবেলা থেকেই ভীষণ গভীর রাগী, অনেকটা সিরিয়াস টাইপের ছিল। সে সব সময় সোজাসাজি ভাবে কথা বলতে পছন্দ করত। তার নিজের আবেগ, নিজের দুর্বলতা সবসময় নিজ একান্তই রাখতে পছন্দ করত। সবসময় একা একা থাকতে চেষ্টা করত। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব পরিবর্তন হয়। তবে সব কথা একান্ত রাখা ব্যাপারটা সে এখনো পাল্টাতে পারেনি। না হলে কি 2 বছর কাছাকাছি এসেও তার পুলিশ হওয়ার ব্যাপারটা কেউ না জেনে থাকতো? সে ব্যাপারটাও একান্ত রেখেছে। সে ছোটবেলা থেকে বড় হয়েছে একটা রাজনৈতিক পরিবারে। তাই যখন সে 21 বছরে পা দিয়েছে, তখন থেকে বাবা ভাইয়ের দেখা দেখি সেও রাজনীতি যোগ দেয়। তবে সেটা ছিল একটা ইচ্ছা কিংবা শখ থেকে। তারা পারিবারিক রাজনীতিময়, তাই সে সেখানে মিশে গেছে। কিন্তু তার লক্ষ্যে স্বপ্নে ছিল আলাদা। সে শুধু ভালো সৎ পুরুষ হতে চেয়েছিল, তাও হয়েছে, কিন্তু পরিবারের কাউকে জানানো হয়নি। সে খুব সমাধানে সব সামলিয়েছে। তার জেল থেকে অনেকটাই দূরত্বে একটা জেলায় তার হয়েছে, সেখানে তাদের একটা ফ্ল্যাটও আছে। তাই সেখানে থাকতে আর অসুবিধা হয়নি। আর পরিবারের থেকে সেটাও লুকিয়ে রাখতে বেশি কষ্ট হয়নি। তার বড় পুলিশ অফিসারের সাথে ভালো সম্পর্ক, তাই তার প্রফেশনটা আড়ালে রাখতে পেরেছে। আর তার কাজের জন্য এখন অনেক শত্রু তৈরি হয়েছে। তাই সে চায় না তার সৎ পথে চলার কারণে তার পরিবারে কারো ক্ষতি হোক। সে সব সময় কিছু থেকে পরিবারের দূরত্বে থাকে। রুদ্র জীবনে অনেক মেয়ে এসেছে, সে রিলেশনেও গিয়েছিল, কিন্তু তার ইগো কিংবা ব্যক্তিত্বের জন্য কোনো রিলেশন 1 মাসে বেশি টিকেনি। রুদ্র কন্ট্রোল করা সহজ নয়, কারণ সে রুদ্র মির্জা। কিন্তু এখন সে নূরকে ভালোবাসতে চায়, তাকে নিয়ে বাকি জীবন থাকতে চায়। সে নূরকে এখন সেভাবে ভালোবাসতে পারেনি, কিন্তু নূরের মাথায় মায়ায় পড়ে যাকে বলে গভীর মায়া। আর সে নূরের সাথে স্বাভাবিকভাবে সংসার করতে চায়। রুদ্র একের পর এক কেস সমাধান করে যাচ্ছিল, কিন্তু একেবারে কেস দুটো কোনোভাবে সমাধান করতে পারছে না। একই তো ডালিয়ার কেস, আর এক তো রাসেলের কেসটা। এই দূর কেসটা যেন রুদ্রকে অতিষ্ঠ করে তুলছে। রুদ্র তার সে ফ্ল্যাটে আছে, যে ফ্ল্যাটটা তার বাবা তার জন্মদিনে গিফট করেছিল। সে তার বাবার বাসায় থেকে প্রায় এখানে চলে আসে। এখান থেকে তার থানায় যেতে বেশিক্ষণ লাগেও না। সে বাসা থেকে ব্যবসার কাজে আছে বলে বের হলেও এ ফ্ল্যাটে এসে রেডি হয়ে থানায় চলে যায়। তার গাড়ি থাকায় যাওয়া আসা কষ্ট হয় না। অবশ্য এখন তার অভ্যাস হয়ে গেছে। রুদ্র মাথা চেপে ধরে সোফায় বসে পড়লো। তার আশেপাশে সব ফাইল এলোমেলো হয়ে পড়ে আছে। কোনোভাবেই সে কেসগুলো সমাধান করতে পারছে না। ম্যাডাম, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি খুন করি পেলিবোর এর আমানের বাচ্চারে কালায়া দিতাম। শাইলা খাতুন রেগে চিল্লিয়ে বলেন, চুপ কর, সব তোর জন্যই হয়েছে। মুখ খোলাকে রাখতে বলেছিল, কুত্তার বাচ্চা, লাথি দিতে মন চাচ্ছে তোরে। যদি আমার ব্যবসায় কোনো ক্ষতি হয় তাহলে সেদিন তোর মৃত্যু। রাসেল ভয় পেয়ে গেল, তারপর ভয় নিয়ে বলল, ম্যাডাম আর হইব না, এবারের মতো আমারে বাঁচিয়ে দেন। বলে শাইলা খাতুনের পায়ে ধরে নিচে বসে পড়ল। শাইলা কিছু একটা ভেবে বললেন, ঠিক আছে, এটা কিন্তু শেষবার। আমি কিন্তু আর বাঁচাবো না। শুনছি আমান মির্জা বিয়ে করেছে। কাকে বিয়ে করেছে জানিস? আর ঘরোয়া ভাবে নাকি করেছে, কয়েকটা আত্মীয় স্বজন, কাউকে জানায়নি। আমি রফিক থেকে জেনেছি এসব। তোর শুনে আগে ওর বউকে উঠিয়ে আন, তারপর বাকি কাজ করে বুঝিয়ে দিব। রাসেল নিচ থেকে উঠে উচ্চ স্বরে হেসে বলল, এই জন্যই আপনি আমি বেশি ভালোবাসি ম্যাডাম। আপনার জন্যই আমরা কুরবান। বলে সে শাইলা খাতুনের রুম ত্যাগ করলো। রাসেল যেতেই শাইলা খাতুন মনে মনে বললেন, আমি কেমন তুমি জানো না মিস্টার আমান মির্জা। আমার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ নয়। এবার তুমি সব হারাবে। বললে খিলখিল করে হেসে উঠলেন। রুমের সব জিনিসপত্র এলোমেলো করেছে ফারিয়া। তাকে সামলাতে ব্যর্থ চেষ্টা করেছে রিয়ান। রিয়ান বলল, প্লিজ পুতুল, এবার থাম, এভাবে হাইপার হাস না, আমি নিতে পারছি না। ফারিয়া এবার কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে বলতে লাগলো, আমিও পারছি না এমন মানসিক কষ্ট নিতে। আমি মুক্তি চাই এর থেকে। হয় রুদ্রকে এনে দাও, না হয় আমাকে মেরে ফেলো, তাও আমি আর নিতে পারছি না। বলল, শান্ত হ আমার পুতুল, আমি চেষ্টা করছি, কিন্তু ও তো ওর ওয়াইফে ডিভোর্স দিবে না।
ফারিয়া এবার কান্নার ম্যাচে রেগে বলল, তাহলে ওর ওয়াইফকে তার জীবন থেকে সরিয়ে দাও। ফারিয়ার কথা শুনে রিয়ান চমকে উঠল। সে এটা কোনোভাবেই করতে পারবে না, কারণ সে তার নূরময়ীকে ভালোবেসে ফেলেছে। তাই নিজেকে সামলিয়ে বলল, দেখ, আমি ওই মেয়েটার সাথে কথা বলে দেখবো। মেয়েটা হয়তো সে বিয়েটা থেকে বের হতে আসতে চায়, কারণ বিয়েটা একটা ভুল বোঝাবুঝির মধ্যে হয়েছে। এবার ক্লান্ত হয়ে রিয়ানকে জড়িয়ে ধরে বলল, সত্যিই তো? তুমি প্লিজ মেয়েটাকে বুঝিয়ে বলো আমি মারা যাব রুদ্রকে ছাড়া। তাকে প্লিজ বলিও ওর জীবন থেকে সরে যেতে। রিয়ান বোনকে আগলে নিয়ে নিল, তবে কিছু বলল না। নূর, আর কত কান্না করবা? এবার বন্ধ করো। তোমার নেকা কান্না না হইলে আমি কিন্তু একদম ঠুস করে দিব। নূর কাঁদতে কাঁদতে রুদ্রর দিকে তাকিয়ে বলল, আপনার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা নেই। রুদ্রের কপালে চাপড় লাগালো। রাত তখন 12টার কাছাকাছি। রুদ্র এবার এগিয়ে বলল, কান্না বন্ধ করবা নাকি এখন অন্য ব্যবস্থা নিব? রুদ্র কথা নূর তার দিকে তাকিয়ে বলল, এতদিন কই ছিলেন? রুদ্র এবার বিছানায় শুয়ে নূরের এক হাতে নিজের হাতে মধ্যে নিয়ে বলল, ওই ওই জন্যই তো বুঝি আমি মিসেস কান্না করছে। তাহলে শোনো, কই ছিলাম? আমার একটা ব্যবসার কাজে শহরের বাইরে যেতে হয়েছিল, তাই। নূর এবার তুলে বলল, কল রিসিভ করেনি কেন? রুদ্র এবার নূরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, সে অনেক লম্বা কাহিনী, পরে বলবো। আপাতত আমি প্রচুর ক্লান্ত, একটু ঘুমানো প্রয়োজন। বলে সে চোখ বন্ধ করে নিল। নূর কোনোভাবে নিজের কান্না আটকাতে পারছে না। সে মনে মনে ভাবলো সে ভয়ঙ্কর ভাবে ফেসে গেছে এক শক্ত ঠোকর হৃদয়ের ছেলের মধ্যে। সে আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলছে। রুদ্রের প্রতি তার মনে থাকা সব অনুভূতি ঘাড় থেকে ঘাড় হচ্ছে। তাই তো কয়েকদিন বাসায় না আসায় সে পাগল হয়ে যাচ্ছিল, যেন তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু নূরের অভিমান হলো, রুদ্র তো প্রয়োজন ছিল তার রাগ ভাঙানো, কিন্তু সে তো তাকে কিছুই না বলে ঘুমিয়ে পড়ল। নূর যখন বুঝতে পারলো রুদ্রর ঘাড় ঘুমিয়ে আছে, তখন সে আস্তে আস্তে করে তার থেকে সরে গেল। বিছানা থেকে নেমে বারান্দার দিকে হেঁটে গেল। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে নূর, আর ভাবছে তার জীবনে কি থেকে কি হয়ে গেল। আজ বিয়ে 1 মাস চলে গেল, কিন্তু এই 1 মাস না তারা বাবার খোঁজ নিয়েছে না মার। এইসব ভেবে কেঁদে উঠলো, যাকে বলে শব্দ ছাড়া কান্না। হুট করে তার জীবনে রুদ্র আসলো, যাকে দেখলে সে 100 হাত দূরে থাকতো। কালে পরিবর্তনে আজ তারা হাজব্যান্ড ওয়াইফ। তারা একটা স্বাভাবিক সংসার করছে, কিন্তু সেখানে নেই কোনো ভালোবাসা, আছে শুধু আকর্ষণ। তাছাড়া তো রুদ্র তাকে ভালোই বাসে না। এইসব ভেবে নূর আরও কাঁদতে লাগলো। মনে মনে ভাবলো, রুদ্র কেন আমাকে ভালোবাসেন না? উনি আমাকে অনুভব করেন না কেন? উনার কথায় আমার বারবার মনে পড়ে। কেন উনি না থাকলে নিজেকে পাগল পাগল লাগে? মেয়েরা আবেগীয় হয়, তাই তারা বেশিরভাগ খুব তাড়াতাড়ি নিজের স্বামীর প্রেমে পড়ে যায়। নূর হয়তো রুদ্রের প্রেমে পড়ে গেছে, হয়তো তাকে ভালোবেসে ফেলছে, কিন্তু রুদ্র, সে কি ভালোবাসতে পেরেছে? কিন্তু উনি আমাকে উনার বউ হিসাবে স্বাভাবিক আচরণ করেন। ভালোবাসেন বলে কোনোদিন মনে হয়নি। মারিয়া ঠিকই বলেছে, রুদ্রের প্রেম সে পড়েছে, সে মরেওছে, কারণ রুদ্র নিজের করে রাখা অনেক নূর বলতে পারলো সেও মরতে যাচ্ছে। রুদ্রকে বোঝানো সাধ্য তার নেই। এইসব ভেবে সে আকাশের দিকে এমন ভাবে তাকিয়ে বলল, ঘেমে একাকার হয়ে আছি, তবুও বাসায় থেকে যেতে পারছি না মারিয়ার জন্য। ভার্সিটি আসার পর থেকে একটা ক্লাসও করতে পারি নাই মেয়েটার জন্য। যখন থেকে আসছে তখন থেকে কান্না করে যাচ্ছে। কতবার জিজ্ঞেস করছি কেন কান্না করছো, কিন্তু মেয়ে কান্না বন্ধ করছে না। তাই এবার গালে একটা হালকা চড় দিয়ে বললাম, কি আর কতক্ষণ নেকা কান্না করবি? এবার বন্ধ কর আর বল কি হয়েছে। না হলে কিন্তু লাথি দিয়ে জাপানে পাঠান। আমার দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, ভাঙা গলায় বলল, আমান তো এখনো ফিরেনি, তাই আমি ওনাকে বলছিলাম যেন উনি ফিরে আসেন, কিন্তু আমার কথা উনি আমাকে ধমক দিয়ে ব্লক করে দিয়েছেন বলে আবার কাঁদতে লাগলো। ওর কথা শুনে মনে মনে রাগ হলো, ওর জাতে ছেলেগুলা এমন কেন? ওই লুকে বলে না বেশি ভালোবাসে, পেলে কদর বোঝে না। ঠিক সেম অবস্থা হয়েছে তাদের। আমি বললাম, তো কি হয়েছে তাতে? তুই কেন কান্না করবি যাচ্ছিস? নিবিড় নাকি তুই? বেশি পাত্তা দিস তো, তাই এমন করছে। খবরদার কান্না করবি না, আর একদম সে না আসা পর্যন্ত কথা বলবি না। সারা জীবন তো ভালোবেসে মরেছি, এখন বিয়ের পরও শান্তি নেই। আমিও তোর ভাইয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু এখন নিজেকে সামলিয়ে নিয়েছি।
সে আমাকে বুঝে না, তাকে আমি বুঝি না। জ্ঞান হারানোর মেয়ে হতে পারি, অবলা না হয়ে কাটালাম। মারিয়া আমার দিকে ঘুল ঘুল চোখে তাকিয়ে বলল, তুই বলেছিস আর কান্না না বলার জন্য আমানের সাথে? আমি বললাম হ্যাঁ। মারিয়া এবার হেঁচকি তুলে বলল, আমি যে ওনাকে ভীষণ ভালোবাসি, কিভাবে ইগনোর করব? মারিয়ার কথা শুনে রেগে ওর গালে কয়েকটা আস্তে করে চড় লাগিয়ে আমি বললাম, যদি না পারিস আমার সামনে কান্না করবি না। আমি এসব সহ্য করব না, বলে দিলাম। মারিয়া আবার কান্নার সুর তুলে বলল, তুই যা বলিস তাই হবে, তোর বুদ্ধি সবসময় কাজে লাগে। আমি ওর কথা শুনে ওর গাল দুটো টেনে বললাম, এই তো ভালো মেয়ে, আর শোন এদিকে। এমন হয়তো নেই আমি না হয় তোরে চুমু টুমু দিয়ে বলতে বলতে সে কান্নার মাঝে খিলখিল করে হেসে উঠল। ওকে হাসতে পেরে নিজেও হাসলাম। তারপর এবার হাই হাই করে বাসায় ফিরলাম। রাত 11টার দিকে রুদ্র বাসায় ফিরছে। কতগুলা কেস নিয়ে বিজি থাকায় তার আসতে দেরি হয়ে গেছে, কিন্তু বাকি দিনগুলোর মতো নূর তার জন্য অপেক্ষা করেনি। সে অনেক আগেই ঘুমিয়ে গেছে। সেটা দেখে রুদ্র বিরক্ত লাগলো। কিছুদিন ধরে মেয়েটা অদ্ভুত আচরণ করছে, তার আশেপাশে না আসা। রুদ্রের রাগ হলো, রেগে সে ফ্রেশ হতে চলে গেল। রুদ্র ফ্রেশ হতে যেতেই নূর চোখ খুললো আর মনে মনে ভাবলো, যতক্ষণ না ভালোবাসবেন ততক্ষণ এই আমিকে আপনি পারবেন না মির্জা সাহেব। সে জেগেছিল, রুদ্র বাসায় না আসা পর্যন্ত ঘুমাতেও পারেন না। কেন পারেন না জানা নেই, তার হাজবেন্ড হয়তো তাই। রুদ্র ফ্রেশ হয়ে বের হতেই নূর চোখ বন্ধ করে নিল। রুদ্র ফ্রেশ হয়ে বিছানায় যেতে নূরকে জাপটে ধরে ঘুমানোর চেষ্টা করলো। নূরে অস্থির লাগলো যে সেভাবে শুয়ে রইল। এখন তার অভ্যাস হয়ে গেছে এভাবে ঘুমানো, তারপর অস্থির লাগে। তারপর তারা দুজনেই ঘুমের দেশে তলিয়ে গেল। দিয়ে সূর্যের আলো চোখে পড়তে রুদ্র ঘুম ছুটে গেল। সেই চোখ ফিট করে হাত দিয়ে বিছানা নূরকে খোঁজার চেষ্টা করলো না, নূর নেই। কিছুদিন ধরে এমন হচ্ছে, যখন সকাল ঘুম ভাঙে নূরকে সে পাশে পায় না। রাগে সারা শরীর রি করতে লাগলো রুদ্র। সে বেশ বুঝতে পেরেছে নূর তাকে ইগনোর করছে, সেটাও ভাবতে সে ইগাতে লাগলো। মনে মনে ঠিক করলো এই জন্য তাকে একটা উচিত শিক্ষা দেবে। ফোন হাতে নিয়ে টাইম দেখে নিল। মা এই সকাল 6টা, তার থানায় যেতে হবে 9টার মধ্যে। সে রেগে উঠে পড়লো, তারপর ফ্রেশ হতে চলে গেল। নূর রুমে আসতে রুদ্রের বিছানা না দেখে বুঝে গেল হয়তো ওয়াশরুমে গেছে। তা ভালোভাবে বিছানা গুছিয়ে রুম গুছিয়ে নিল। আজ থেকে তাকে আর মারিয়ার কোচিং করতে হবে। অনেক খেলা করছে, এখন বলতেও পারবে না কারণ সামনে টেস্ট পরীক্ষা। রুদ্র ওয়াশরুম থেকে বের হয়ে নূরকে দেখে অস্থির ফেললো। এখন তার ভালোই লাগছে, মেয়েটা তাকে দিন দিন পাগল করে দিচ্ছে। সে কেমন ছিল আর এখন কেমন হয়ে যাচ্ছে। মেয়েটা আশেপাশে না থাকলে তার রাগ হচ্ছে। সে নূরকে কিছু বলতে যাবে, তার আগে নূর তাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। এতে রুদ্র অবাকের সাথে রেগেও গেল। রুদ্র ওয়াশরুমে দরজা জুড়ে লাথি দিয়ে বলল, বের হ, একবার খুন করে ফেলবে একদম। রুদ্র মির্জা ইগনোর করা। রাগে কাঁপছে রুদ্র। কিন্তু এদিকে নূর ঝর্ণা ছেড়ে দিয়ে মনে মনে ভাবলো, ঢং দেখে আমি আর বাঁচি না। আমি কথা না বলা যেন উনি মারা যাচ্ছেন। আমার কাছে কি শালা আমার, তুই ভালোবাসিস না? রুদ্র রাগকে বিশেষ পাত্তাও দিল না। এমন রাগ সে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে। রুদ্র নূর বের হতে দেরি হওয়ার আগেই রেডি হয়ে বের হয়ে গেল। মনে মনে ঠিক করলো নিজেই আজকে নূর একটা টাইম দিতেই হবে। ওর দেরি হয়ে যাচ্ছিল আর নূর কিছু না বলে চলে গেল। দুপুর হয়েছে সবে মাত্র। খিদে পাওয়া রুদ্র থানাতে ফাইল ঘেটে ঘুটে খাবার খাচ্ছে চামচ দিয়ে। ডালিয়ার কেসটা সে সমাধান করে ফেলছে, তাই সে মহা খুশি। ডালিয়ার হাজবেন্ড রেখে সে ছেলের সাথে পরকীয়া করছে। সে ছেলেটার সাথে ফাঁসিতে ঝুলিয়ে খুন করেছে আর দেখিয়েছে সেটা একটা সুইসাইড। কিন্তু ভালোভাবে তদন্ত করা সে ছেলেটা খোঁজ পায়নি। সেখানে এক কনস্টেবল বেসময় ঝটপট আপনি খুলে যায়। সে ছেলেটাকে আজকে ধরে এনে কয়েকটা দিতেই সব ফটফট করে বলে দেয়। রুদ্র খুশি মনে খাচ্ছে আর রাসেল কেসটা ভালোভাবে স্টাডি করছে। সে বুঝে গেছে এতক্ষণ এগুলা একা রাসেলের কাজ না, তার পিছনে অনেক বড় কারো হাত আছে।
আমার রাসেলকে খুঁজতেছে। আজ 7 দিন হয়ে গেল কিন্তু এখনো তাকে খুঁজে পাইনি। রুদ্র বুঝে গেল এবার তাকে মাঠে নামতেই হবে। রুদ্র এইসব ভাবতে হুট করে তার চোখে নূরের চেহারা ভেসে উঠল। সে বারবার নূরকে বলতে চেয়েও পারল না। নূর করা ইগনোর যেন তাকে বেপরোয়া করে তুলছে। তাকে একটা আচ্ছা মতো শিক্ষা দিতে হবে। রুদ্র হঠাৎ খাওয়া থামিয়ে বুকে হাত দিয়ে নূরের কথা চিন্তা করতে তার হাত দ্রুত চলা শুরু করলো। আর ধুমধুম শব্দ হলো। এর মানে কি রুদ্র বুঝতে পারছে না কেন সে না চাইতে নূর তার মাথায় পুরো পার খাচ্ছে। সে কোনোভাবে কাজে মন দিতে পারছে না। মন বারবার নূরের দিকে চলে যাচ্ছে। রুদ্র চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস নিতে লাগলো। তারপর নূরের কথা মাথায় থেকে বাদ দিয়ে খাওয়ার আর ফাইল দেখানো মনোযোগ দিয়ে মারিয়া ভার্সিটি থেকে বের হতে সেই দিন সে আজাইরা ছেলেটার মুখোমুখি হয়ে গেলাম। কিন্তু আমার তার পাশে কাটিয়ে চলে আসতে নিলে উনি বললেন, নূরময়ী, আমার তোমার সাথে কিছু কথা ছিল। 5 মিনিট কি তোমার সময় হবে? ওনার কথায় আমি ভ্রু কুঁচকে ফেললাম। তারপর কোমরে 2 হাত দিয়ে বললাম, প্রথমত আমাকে নূরময়ী ডাকা বন্ধ করুন। আর দ্বিতীয়ত আপনি না আমাকে চিনেন না, আমি আপনাকে তাই তুমি করে বলা বন্ধ করুন। আর তৃতীয়ত আমি বিবাহিত, সেখানে একটা পরপুরুষের সাথে কথা বলতে গেলে আমার হাজবেন্ডের পারমিশন লাগবে, সেটা উনি কখনো দিবেন না। বলে মারিয়া হাত ধরে গাড়ির দিকে হাঁটলো। রিয়ানের হৃদয় ক্ষতবিক্ষত হলো নূরের কথায়। তার গলা ধরে এলো। সে কিভাবে কি করবে বুঝতে পারছে না। এদিকে তার বোন, আরেক দিকে তার ভালোবাসা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। ভার্সিটি থেকে আসার পর খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে টুকটাক কাজে লেগে পড়লাম। এখন অনেকটাই ভালো রান্না করতে পারি। তানিয়া ভাবে একদম পারফেক্ট ভাবে সব শিখিয়ে দিয়েছে। তারপর সন্ধ্যার পর আমি দাদি, শাশুড়ি মা, তানিয়া ভাবি আর মারিয়া মিলে অনেক আড্ডা দিয়েছি। কিন্তু ডিনারের কাজে হেল্প করে এখন আপাতত পড়তে বসেছি। আমি আর মারিয়া আলাদায় বসেছি। আজ একসাথে বসলে আর পড়া হবে না। এক সময় পড়তে পড়তে 10টা বেজে গেছে। শ্বশুর বাবা আর বড় ভাইয়া বাসায় ফিরেছেন। তবে উনাদের সাথে মির্জা সাহেব দেখে আমি অবাক হলাম। উনি তো এত তাড়াতাড়ি আসেন না। তবুও আমি সেই দিকে পাত্তা না দিয়ে ডিনারে পরিবেশন করার মন দিলাম। ডিনার করার পর সবকিছু গুছিয়ে 11টার দিকে রুমে আসলাম। তখন দেখলাম উনি ফোনে মনোযোগী। আমি সেই দিকে পাত্তা না দিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হতে হাতে উনি হাত ধরে টেনে উনার সামনে নিয়ে গেলেন। আচমকা এমন হওয়া আমি ভয় পেয়ে গেলাম। তবে নিজেকে সামলাতে তেজি গলায় বললাম, এভাবে টেনে আনার মানে কি? উনি আমার দিকে রাগে চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলেন, এখন খুব সাহস বেড়ে গেছে তাই না? আমাকে তেজ দেখাচ্ছ, বেশি উড়া ভালো না, ঝরে পড়ে যাবে। তারপর আমার মুখ চেপে ধরে বললেন, আমাকে ইগনোর করার মানে কি? আমার ব্যথায় চিল্লিয়ে উঠলাম। হৃদয়ে উনি আমার মুখ থেকে হাত সরালেন না। অনেক কষ্ট করে আমার মুখ থেকে উনার হাত সরালাম। তারপর উনার বুকে জোরে ধাক্কা দিয়ে রেগে বললাম, আমি ইগনোর করি না, এতে আপনার কি আসে যায়? কখনো বলেছেন কোথায় যান, কোথায় থাকেন, কি করেন? হ্যাঁ, সেটা জানার এতটুকু অধিকার আমার আছে? নেই। শুধু আপনি আমার উপর অধিকার পালাতে পারবেন। আর আমি অধিকার পালাতে গেলে ধমক দিয়ে চুপ করে দেন। শুনুন মিস্টার মির্জা, আমি আপনাকে এখন আর ভয় পাই না, তাই অহেতুক ভয় দেখাবেন না। যখন সব বলবেন, তখন ভালোবাসবেন, তখন আমার কাছে আসবেন, এর আগে আসবেন না বলে দিলাম। উনি আমার কথাগুলো শুনে অগ্নি চোখে তাকিয়ে আছেন। আমি বিরক্ত নিয়ে বিছানায় বসে চোখ বন্ধ করে রাখলাম। ভালো লাগছে না কিছু, নিজেকে অসহ্যকর ও অমূল্যহীন মনে হচ্ছে। আমি চোখ বন্ধ করতে অনুভব করলাম আমার কপালে কিছু ঠকানো। আমি তাড়াতাড়ি করে চোখ খুলতে চমকে উঠলাম আর ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। উনি রেগে চোখে আমার দিকে তাকিয়ে আছেন। উনার সেই বিখ্যাত পিস্তল আমার কপালে ঠেকানো। উনি পিস্তলটারে ট্রিগার আঙ্গুল দিয়ে রাগের গলায় বললেন, ঠুস করে দিয়ে, বেশি সাহস বেড়ে গেছে তাই না তোমার? এখন মুখে তর্ক করছো? রুদ্র মির্জার সাথে ইউ ইউস্টিড গার্ল ভালোবাসা বললেই হয়ে যায় না? আর এর জন্য সময় লাগে? আমি তোমাকে কি হুট করে ভালোবাসতে পারবো? সময়ের প্রয়োজনে সব বুঝলে নাকি আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি যে এমন বিহেভ করছো? উনি আরো রেগে চিল্লিয়ে ধমকেতে আমি জ্ঞান হারিয়ে বিছানায় ঢলে পড়লাম। আমার জ্ঞান হারানো দেখে রুদ্র কপালে
থাপড় দিয়ে বলল, আর মনে মনে বলল, একটা ভৌ পেয়েছি। আমি কান্না করছি বসে বসে, আর উনি আমার দিকে এক মনে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আগে এক গ্লাস পানি আমার উপর ঢেলে দিয়ে আমার জ্ঞান ফিরেছেন, আর তার ফলে আমার কাপড় ভিজে গেছে খানিকটা। আর এখন আমার সেই ভয়ঙ্কর মুহূর্তটা মনে পড়ছে। আমি ভয়ে কেঁপে কেঁপে উঠলাম। আমি ভীষণ ভয় পাই পিস্তলকে, সেটা একটা আমার দুর্বলতা। উনি সব সময় আমার দুর্বলতা আঘাত করেন, আর আমি ভয়ে চুপসে যাই। রুদ্রের মুখে হাত দিয়ে নূরের পুরোপুরি স্ক্যান করে মনে মনে বলল, পুলিশের ভয় হয়, সে পিস্তলকে ভয় পায়। আল্লাহ, তুমি আমাকে সত্যটা জানতে পারে তখন আর কি অবস্থা হবে সেটাই কে জানে। রুদ্র আর কান্না সহ্য করতে না পেরে বলল, কান্না বন্ধ করবা নাকি আমি অন্য ব্যবস্থা নিব। ওনার কথা শুনে চমকে উঠে ওনার দিকে তাকিয়ে বললাম, আপনার পায়ে ধরি উমন, আর জীবনও করব না। আমি প্রমিস করছি আর জীবনও আপনাকে ইগনোর করব না। দরকার হলে সবসময় আপনার পিছন পিছন ঘুরবো। বলে মুখ চেপে কেঁদে উঠল। রুদ্র এবার ভাকা হেসে নূরকে আলতো জড়িয়ে ধরে বলল, অনেক হয়েছে তোমার কান্না, এবার আসো একটু আদর করি। উনার কথা শুনে লজ্জায় আর উনার দিকে তাকালাম না। রাত শেষের দিকে রুদ্র বিরক্ত নিয়ে তাকিয়ে আছেন কান্না করতে থাকা নূরের দিকে। রুদ্র এবার রেগে বলল, কান্না বন্ধ না হলে একটা মায়ের নিচেও পড়বে না বলে দিলাম। নূর রেগে ঝাঁপিয়ে পড়ল রুদ্রের ওপর। তারপর এলো পাঠি মারতে মারতে বলল, বলেছিলাম না যতদিন না আপনি আমাকে ভালোবাসবেন ততদিন পর্যন্ত আমার কাছে আসবেন না। আমার কথা শুনে উনি উচ্চ স্বরে হেসে উঠলেন। তারপর আমার দুই হাত ধরে আমাকে বিছানাতে সাথে চেপে ধরে বললেন, চোর পালিয়ে গেলে নাকি বুদ্ধি বাড়ে, সে অবস্থা হয়েছে তোমার। এখন কান্না মানে কি বলে আবার হেসে উঠলেন। উনার কথা মানে বুঝতে না পেরে বুকা বনে গেলাম। তার সাথে লজ্জায় আমি অন্যদিকে চোখ ফেরালাম। কিন্তু উনি আমার নাকের সাথে উনার নাক ঘষে হঠাৎ গেয়ে উঠলেন, তুমি আকাশের বুকে বিশালতা উপমা, তুমি আমার চোখে সরলতা প্রিয়তমা। আমি তোমাকে ঘাড়ি ভেঙে চুরে শতবার রয়েছে তুমি বহু দূরে, বাকিটা আপনারা নিজের দায়িত্ব শুনে নেবেন। পরিস্থিতি উনার এমন ধারায় গান শুনে চমকে পড়লাম। তার চাইতে বেশি চমকালো উনার কণ্ঠে গান শুনে। আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে আছি, আর উনি আমার তাকানো দেখে হেসে চলল। আর ভুল টুটি হলে ক্ষমা করবেন, ভুলগুলো ধরিয়ে দিবেন।